এই বেচারা এনায়েতুল্লাহ আব্বাসী হজরত মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির ছেলেদের বংশের নন। এনায়েতুল্লাহ আব্বাসীর আব্বার নাম নেসার আহমদ আব্বাসী, তাঁর আব্বার নাম সিদ্দিক আহমদ আব্বাসী। সিদ্দিক আহমদ আব্বাসী ছিলেন কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই। বংশ বলেন বাপ থেকে হয় না মা থেকে হয়? বাপ থেকে হয়। তো তাহলে এনায়েতুল্লাহ আব্বাসীর বংশ জৌনপুর কারামত আলী জৌনপুরি সাহেবের থেকে নয়। কারামত আলী জৌনপুরও তার বাপের নানা। তো নানা থেকে বংশ হয় না, বংশ হয় দাদা থেকে, বাপ থেকে। তাইলে সে যে নিজের বংশ জোড়ে কারামত আলী জৌনপুরি সাহেব, এটাও ভুল। আচ্ছা, এবারে আসুন, তিনি জায়গা জায়গায় চ্যালেঞ্জ করে যে মিলাদ পড়া, কিয়াম করা এটা মুস্তাহাব বলে তিনি। এদিকে বলেন মুস্তাহাব, এদিকে মাঝে মধ্যে ওনার বয়ানে আছে যারা মিলাদ কিয়াম করবে না তারা কাফের। এদিকে মুস্তাহাব, এদিকে বলে কাফের, আবার বলে ফেতনাবাজ, এই ধরনের। ওনার এলাকায় এক মাহফিল মাওলানা লুৎফুর রহমান ফরাজি সাহেবের, উনি মাহফিলে গিয়ে কথায় কথায় মিলাদ কিয়াম সম্পর্কে আলোচনা করছেন। আব্বাসীর কানে এগুলো গেছে। তখন এনায়েতুল্লাহ আব্বাসী ওনার পক্ষ থেকে লোক পাঠাইলেন লুৎফুর রহমান ফরাজির কাছে যে তোমাদের মুরব্বী হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফি আমার ভয়ে 17 মাস পলাতক ছিল। আমার সাথে বহস করতে গিয়ে বয়ে 17 মাস পলাতক ছিল। তারপর তোমাদের আরেক মুরব্বী এই নুরুল ইসলাম অলিপুরি আপনাদের সিলেটের, সে ভেগে গেছে, আমার সাথে বহস করার সাহস পায়নি। আর তুমি আসছো আমার এলাকায় মিলাদ কিয়ামের বিরুদ্ধে বয়ান করতে, আমি চ্যালেঞ্জ করতেছি। লুৎফুর রহমান ফরাজি বললেন ঠিক আছে, তোমার কথা অনুপাতে যদি বাংলাদেশের মুরব্বী আল্লামা আহমদ শফি ভেগে যান, পলাতক হয়ে যান, আর মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব ভেগে যান, আমি ওনাদের ছাত্র আমি ভাগবো না। ঠিক আছে, আমি রাজি আছি, তারিখ দাও। তখন সে তারিখ দিছে 25 তারিখ, গত মাসের 25 তারিখ তার দেওয়া তারিখ। কোথায় হবে? তার প্রস্তাব ইসলামিক ফাউন্ডেশনে। কোথায়? ইসলামিক ফাউন্ডেশনে। লুৎফুর রহমান ফরাজি মানে নিলেন, তারিখও ঠিক, জায়গাও ঠিক, ইসলামিক ফাউন্ডেশন। এরপর লুৎফুর রহমান ফরাজি আমার কাছে আসছেন, হুজুর আমি তো এইভাবে চ্যালেঞ্জ গ্রহণ করছি, আপনাকে থাকতে হবে। এখন দেখলাম যেহেতু আমাদের মুরব্বীদেরকে বদনাম করতেছে, হাটহাজারী হজরতপুরা বাংলাদেশের মুরব্বী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরি আমাদের মুরব্বী, আমরা তাদেরকে শ্রদ্ধা ভক্তি করি, এদের ব্যাপারে বদনাম, তো ঠিক আছে ভাই, আমি রাজি আছি। এরপরে গেছেন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের কাছে, তিনিও রাজি হয়েছেন। উভয় পক্ষে 2টা স্টাম্পে লেখালেখি হয়েছে। বহস হবে 25 তারিখ মিলাদ কিয়াম নিয়ে, বহস হবে ইসলামিক ফাউন্ডেশনে, বহস করবে এই পক্ষের এরা, এই পক্ষের এরা। 2 স্টাম্পে লেখা হয়েছে। লেখা হওয়ার পরে তারিখ হইল গত মাসের 9 তারিখে আমাদের পক্ষ থেকে লেখা কাগজ তাদের হস্তান্তর করা হবে, তাদের পক্ষ থেকে লেখা কাগজ আমাদের হস্তান্তর করা হবে, এইটা সিদ্ধান্ত হয়। 9 তারিখে উভয় পক্ষে থেকে লোকজন আসছে। আব্বাসী নিজে আসেন না, লোক পাঠান, কলেজের ছাত্র, মাঝে মধ্যে ওনার মাদ্রাসার ছাত্র বা উস্তাদ পাঠান, নিজে আসেন না। যাই হোক, 9 তারিখে এসে বলতেছে আমরা কাগজ হস্তান্তর করব না। আমাদের লোকেরা দেখে তাদের কাগজে কারো দস্তখত নেই, যে সালিশ করবে তারও নেই, যারা বহস করবে তাদেরও নেই। আর আমাদের কাগজে সকলের দস্তখত আছে, আমারও আছে, মুফতি মিজান সাহেবেরও আছে, সকলেরই আছে। দেবেন না কেন? শর্ত পরিবর্তন করতে হবে। এই যে বললাম আগে, বহস হবে কোরআন হাদিস দিয়ে। আমি লুৎফুর রহমান ফরাজি সাহেবকে বলে দিয়েছিলাম যে 3য় শতাব্দীর আগের কিতাব দিয়ে বহস হবে, পরে কিতাব দিয়ে হবে না, 3য় শতাব্দীর আগের। ওরা এটা মানে নাই, না মেনে শেষমেশ বলছে হানাফি মজহাবের যে কোনো গ্রহণযোগ্য ফতুয়ার কিতাব থেকে দলিল দেওয়া যাবে, এই এক কথা। আরেক কথা হইল কোনো ফেরকা, কোনো ব্যক্তির মত এবং আমল দলিল যোগ্য নয়, এই শর্তটা লেখা আছে, উভয় পক্ষের সম্মতি। এখন 9 তারিখে এসে তারা বলতেছে এই শর্ত পরিবর্তন করতে হবে, কোনো ফেরকা, কোনো ব্যক্তির মত এবং আমল দলিলযোগ্য নয়, এই শর্ত বাদ দিতে হবে। মাওলানা লুৎফুর রহমান ফরাজি, কেন? আপনারা সহিত শর্ত লেখা হয়েছে, এটা বাদ দিতে আমরা রাজি নই। তো আমাদের পক্ষে 3 জন ছিলেন, ওদের পক্ষ 3 জন। তো আমাদের পক্ষের একজন
কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে গরম হয়ে গেছেন যে ভাই শর্ত তো আপনারা সহকারে লিপিবদ্ধ করছেন, এখন কেন বাদ দিতে বলেন। তো উনি গরম হওয়াতে মৌলানা লুৎফুর রহমান ফরাজি নিজের লোকের কাছে হাত জোড় করে মাপ চাইছেন, ভাই এটা গরম হওয়ার বিষয় নয়, আপনার কাছে মাপ চাই, আপনি গরম হবেন না, নিজের লোকের কাছে। সব কিন্তু ভিডিও হইতেছে। এতটুকু কথার সাথে সাথে তারা কেটে নিয়ে নেটে দিয়ে দিল কি যে লুৎফুর রহমান ফরাজি মৌলানা আব্বাসী সাহেবের কাছে হাত জোড় করে মাপ চেয়েছেন, তিনি বহস করবেন না। দেখেন এই এক প্রতারণা। এটা দুই। এক নম্বর প্রতারণা কি, শর্ত পরিবর্তন করতে হবে, না হয় কাগজ হস্তান্তর করব না। দুই নম্বর, উনি মাপ চাইছেন নিজের লোকের কাছে, তুমি রাগ কেন করো, এটা রাগের বিষয় নয়। আর হেরা নেটে দিয়ে দিল কি, উনি মাপ চাইছেন আব্বাসীর কাছে, এতটুকু কেটে নেটে দিয়ে দিল। দুই। যাই হোক, এরপর উভয় গ্রুপ বলল কাগজ হস্তান্তর হবে না, 25 তারিখে বহস হবে, এটা ঠিক। তো বহস যে হবে ঠিক, ইসলামিক ফাউন্ডেশনে গেলেই তো বহস করা যাবে না, অনুমতি তো আনতে হবে। উভয় পক্ষ থেকে তিনজন সদস্য ঠিক হলো, এই 6 জন যৌথভাবে দরখাস্ত দিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুমতি আনা হবে। এরপর 6 জন যৌথভাবে ইসলামিক ফাউন্ডেশন দরখাস্ত দেয়। দেওয়ার 3 দিন পর আমাদের লোকজন জানতে গেছে যে দরখাস্ত গ্রহণ হইল কিনা। জানতে গিয়ে দেখে অনুমতি যিনি দিবেন তার সামনে আরেকটি দরখাস্ত মৌলানা আব্বাসীর পক্ষ থেকে দেয়া আছে। ওনার একটা সংগঠন আছে তাহরিকে খতমে নবুয়ত, এই তাহরিকে খতমে নবুয়তের পেডে ওনার আরেকটা দরখাস্ত দেওয়া। এই 25 তারিখে ওই সময়ে, যে সময়ে বহসের জন্য দরখাস্ত দেওয়া হয়েছে, ওই সময়ে ওই তারিখে উনি তাহরিকে খতমে নবুয়তের পক্ষ থেকে রমজানের ফাজাইল মাসাইল নিয়ে আলোচনা করতে চান, আর কি দরখাস্ত দেয়। এই দরখাস্ত দেখা মাত্র আমাদের লোক মোবাইলে তার ফটো নিয়ে নিছে। অফিসার বুঝতে পেরে দরখাস্ত টেনে নিয়ে গেছে, কিন্তু ফটো চলে আসছে মোবাইলে, এটাও নেটে দেওয়া আছে ওনার এই দরখাস্তটা। এটা 3 নম্বর প্রতারণা। তার মানে উনি ভাগতে চান, কিন্তু ফাউন্ডেশন অনুমতি দিলে তো ভাগতে পারবেন না, তাই তিনি আরেকটা দরখাস্ত দিয়ে চান যাতে অনুমতি না দেওয়া হয়। ঠিকই 2 দরখাস্ত একই তারিখের জন্য আসাতে ফাউন্ডেশন অনুমতি দেয়নি। না দেওয়াতে এখন কোথায় হবে, উনি নিজে প্রস্তাব দিয়েছেন তাহলে বহস হবে যাত্রাবাড়ি মাদ্রাসায়। কারণ ওনার ধারণা যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতামে হজরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম রাগী মানুষ, এবং উনি এ ধরনের বহসটার পছন্দ করেন না। ওনার ধারণা উনি তো অনুমতি দিবেন না, এই জন্য প্রস্তাব দিয়ে দিলেন বহস হবে যাত্রাবাড়ি মাদ্রাসা। আমরাও মেনে নিই, ঠিক আছে যাত্রাবাড়ি হবে। এখন মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম থেকে অনুমতি নিবে কে? সিদ্ধান্ত হইল আমাদের পক্ষে অনুমতির জন্য চেষ্টা করবেন মুফতি মিজান সাহেব, আর ওনাদের পক্ষে চেষ্টা করবেন মাওলানা আব্বাসী সাহেব নিজে। মুফতি মিজান সাহেব ফোন করলেন আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুমের কাছে, উনি অনুমতি দিয়ে দিয়েছেন যে ঠিক আছে বস এখানে হবে। আব্বাসীকে জানানো হলো অনুমতি হয়ে গেছে, উনি রাজি গেছেন। আব্বাসী তো মাথা খারাপ, সর্বনাশ, আমার তো ধারণা ছিল অনুমতি দিবেন না, অনুমতি হয়ে গেছে, এবার কি করা যায়। উনি চুপি চুপে এই 3 নম্বর প্রতারণা, 3 জন মানুষ পাঠাইছেন যাত্রাবাড়ি মাদ্রাসার হুজুরের কাছে। এরা এসে চেষ্টা করতে যাতে উনি অনুমতিটা বাতিল করে দেয়। এমনকি এক পর্যায়ে তার রিকোয়েস্ট করতেছে, এগুলোও ভিডিওতে আছে। যখন এই 3 জন আসছে, হুজুর মুফতি মিজান সাহেবের নম্বরে ফোন দিয়ে ফোনটা খোলা রেখে থুয়ে দিয়েছেন। উভয়জনের কথাগুলো মুফতি মিজান সাহেবের মোবাইলে যাইতেছে, আর উনি মোবাইল থেকে আরেক মোবাইলে রেকর্ড করে রাখছেন সব, এগুলোও নেটে আছে। শেষমেশ এরা রিকোয়েস্ট করতেছে, হুজুর আপনি অনুগ্রহপূর্বক বলে দেন আমার এখানে বহস অনুমতি আমি দিব না। হুজুর বলতেছেন না ভাই আমি তো অনুমতি দিছি, দিব না কেন বলবো। এগুলো সব কিন্তু মোবাইলে উঠছে। এরা দেখছে সর্বনাশ, এখন তো পারতেছি না। তখন দেখেন আরেকটা 4র্থ নম্বর প্রতারণা শুরু করছে কি, যাত্রাবাড়ি হুজুর রাগী মানুষ, আপনারাও জানেন। এর মধ্যে এক বেটায় ওনার ফটো নিতে চাইছে, উনি রাগ করছেন এই বাইর তুমি এখান থেকে, এই এক রাগ। আরেক রাগ করছেন যে ভাই তোমাদের আব্বাসী আমার মাদ্রাসার নামটা কেন বলছে। এরা বলে হুজুর আপনার উপরে আমাদের ফিসা হুজুরের আস্থা আছে এই জন্য বলছেন, আপনাকে শ্রদ্ধাভক্তি করেন এই জন্য বলছেন। হুজুর বললেন কেমন শ্রদ্ধাভক্তি, সে নিজে ফোনও করলো না, আসলো না, আমি তাকে চিনিও না, এটা কিসের
এখন আব্বাসি পাইছে বাহানা কি, যাত্রাবাড়ির হুজুর আমাকে বেইজ্জত করছে, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আমি যাত্রাবাড়ি যাব না। সব আমার নেটে আছে। মুফতি মিজান সাহেব বললেন নেটে কি আছে আমাদেরকে পাঠিয়ে দেন, এটা আমরা নিরসন করব, যাত্রাবাড়ি হবে। উনি বলছে আমি পাঠাই দিতেছি, মোবাইলের আলাপগুলোও নেটে দেওয়া আছে। কিন্তু আজ পর্যন্ত তিনি কি গালিগালাজ করছেন এটা দেন নেই, কারণ গালিগালাজ তো করেনই নেই, তো দিবেন কোত্থেকে? এখন উনি যাত্রাবাড়ি আসবেন না। আমরা বললাম আপনার প্রস্তাব যাত্রাবাড়ির, হুজুর রাজি আছেন, আমরা রাজি আছি, আসবেন না কেন? না, আমি আসবো না, আমি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, আমাকে উনি এভাবে বেইজ্জত করছে, আমি সেখানে যাব না। 25 তারিখের আগের দিন উনি সংবাদ সম্মেলন করেন, সাংবাদিকবিহীন অবস্থায় নিজের খানকায়, সাংবাদিক কেউ নেই, নাম দিয়েছে সংবাদ সম্মেলন। এটা নেটে দিলেন কি, আগামীকাল বহস হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, ওনার একামতে। বহস যেহেতু 2 গ্রুপে হবে, তাই 2 গ্রুপ সম্মতিক্রমে তো জায়গা ঠিক করবে। উনি একামতে ঘোষণা দিলেন কি, যে বহস হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আমরা খোঁজ নিলাম যে ইনস্টিটিউটে উনি অনুমতির দরখাস্ত দিয়েছেন কি না, বা অনুমতি হয়েছে কি না। আমরা খোঁজ নিয়ে দেখি দরখাস্ত দিয়েছেন, ওই তাহারিকে খতম নবুয়তের পেডে রমজান সম্পর্কে তিনি আলোচনা করবেন, এই জন্য অনুমতি চান। বসের কথা নেই, কিন্তু অনুমতি দেয়া হয়নি। যখন অনুমতি দেওয়া হয়নি, আমরা নিশ্চিত অনুমতি যখন পাইনি, সেখানে তো আসতে পারবে না, আসতে হবে যাত্রাবাড়ি। 25 তারিখে আমাদের লোকজন যাত্রাবাড়ি হাজির। আমি মুফতি মিজান সাহেব একসাথে রওনা করছি। লুৎফুর রহমান ফরাজি, মাওলানা শামসুদ্দোহা এবং মাওলানা শফি কাসেমি, তারা যাত্রাবাড়ি আগেই হাজির ছিলেন। সকাল 10টা বাজার আগেই, 10টা থেকে বহস শুরু হওয়ার কথা, আগেই উনি ওনার কিছু লোকজন নিয়ে, হয়তো 30-40 জন হবে, লোকজন নিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে ফুটপাতে এসে বসছেন। কারণ ভিতরে তো অনুমতি পাননি, ফুটপাতে বসছেন গাছতলায় বসে। এখন বক্তব্য শুরু করছেন যে আমি তো আসছি, ওয়াহাবিরা কই, ওয়াহাবিরা আসতেছে না, এই জন্য আমি এককভাবে ঘোষণা দিলাম আমরা বিজয়ী, ওয়াহাবিরা চরমভাবে বিপর্যয় পরাজিত হয়ে গেছে, ঘোষণা দেয়। আর এদিকে যাত্রাবাড়ি থেকে আমাদের লোকেরা, যে যাত্রাবাড়ি আমরা আসি, আপনি আসেন, যাত্রাবাড়ি আসেনি। এর মধ্যেই পুলিশ গিয়ে ওনাকে ফিটিয়ে ভাড়া দিয়েছে এখান থেকে সরাইয়া, রাস্তার কিনার থেকে। কার কার মোবাইল নিয়ে গেছে এগুলো নেটে আছে, কার কার মোবাইল নিছে, কার কার মোবাইল নিছে, নেটের শব্দ এগুলোও পাওয়া যায়। পুলিশ তাড়াই দিয়েছে, উনি এখান থেকে চলে গেছেন। এই তো কথা শেষ। এই হলো বহসের ইতিকথা। তো এইটাই বলছিলাম যে চ্যালেঞ্জ করে নিজেরা, বাগো নিজেরা, যে আর ওলামায়ে হক্কানির সামনে আসার সাহস করে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন।